বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি ভারত সফরে যাচ্ছেন? হঠাৎ করে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এবং ভারতের দু একটি মিডিয়া এমন একটা ভাইব তুলেছে, তাদের মনে হচ্ছে যে তারেক রহমান হয়তো খুব সহসা ভারত সফরে যাচ্ছেন না। এ ব্যাপারে আগুনে ঘি ঢেলেছেন আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবিদার কে এম শহীদুল করিম। যখন এই পর্বটি করব ঠিক তখনই ঢাকা থেকে ফোন পেলাম। আজ 16ই আগস্ট রবিবার, ঢাকার সময় বিকেল তখন। ঢাকায় ভারতের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ রাষ্ট্রদূত দুজন এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন। কি আলোচনা হয়েছে এই বৈঠকে? তারেক রহমান কি আসলেই ভারত যাচ্ছেন কিনা? মূলত এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। এবার যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনী প্রচারণায় তারেক রহমান কিন্তু ভারতের বিরুদ্ধে একটি টু শব্দ করেননি। অনেকেই ধারণা করেন যেহেতু তিনি ভারতের সাথে আপোষ করে বাংলাদেশে এসেছিলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছেন, তারই অংশ হিসেবে তারেক রহমান ভারতের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় কোনো কথা বলেননি। এর ফলে আমরা দেখেছি যে নির্বাচিত হবার পরে বিদেশি সরকারগুলোর মধ্যে ভারতই প্রথম তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে, তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং দীর্ঘদিন যে ভারতের ভিসা বন্ধ ছিল, বিশেষ করে ট্যুরিস্ট এবং আরো কয়েকটি ভিসা, সব ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভারত আশা করেছিল যে হয়তো বিএনপি তার ভারত বিরোধী পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। পাশাপাশি তাদের এটাও আশঙ্কা ছিল যে এটা কি তারেক রহমানের নির্বাচনী বৈতরণী পার হবার জন্য সাময়িক কোনো কৌশল ছিল। কিন্তু যতই দিন গেছে ততই ভারতের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে তারেক রহমান তার প্রদত্ত প্রতিশ্রুতিগুলি ঠিকমতো রাখছে না, যে কারণে ভারত কিন্তু বেশ কিছু বিষয়ে উদ্বিগ্ন। গত কয়েকদিন ধরে যেটা বলছি, আপনারা হয়তো জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে আলোচনা চলছিল এই যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে। কিন্তু এর মধ্যে আইএসআই পন্থী একটি গ্রুপ এবং মিডিয়ার G4 তারা চায় না যে ভারতে তারেক রহমান এই মুহূর্তে সফরে যাক, এবং তারা নানা রকমের উদ্ভট তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছেন। যেমন আজকে যে সংবাদ সম্মেলনটি করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার শহীদুল করিম, তিনি বলেছেন যে সফরের আগে ভারত বাংলাদেশ সম্পর্কটা অনুকূল হতে হবে এবং তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদি হত্যার সন্দেহভাজন খুনিদের প্রত্যর্পণের কথা বলেছেন। আজকে বাংলাদেশ সময় দুপুর 12টা 40-এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি দীর্ঘ নোট ভার্বাল পাঠানো হয়েছে। এই নোট ভার্বালে খুব স্পষ্ট করে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন তারা এই মুহূর্তে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবেন না, এমনকি হাদির সন্দেহভাজন আসামিদেরও তারা ফিরিয়ে দেবেন না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার প্রশ্নই ওঠে না এই কারণে, কারণ বাংলাদেশ ভারত বন্ধি প্রত্যর্পণ চুক্তির 11 পৃষ্ঠার 3 নম্বর অনুচ্ছেদের শেষখানে স্পষ্টভাবে লেখা আছে কোনো বিতর্কিত আদালত, কোনো ক্যামেরা ট্রায়াল, কোনো সামরিক আদালত, এইসব আদালতের বিচারের ক্ষেত্রে সাজাপ্রাপ্ত বন্দী বা আসামি বা যাই বলেন না কেন তাকে ফিরিয়ে দেওয়া হবে না। এবং যে আইসিটির সাজানো প্রহসনমূলক বিচারে শেখ হাসিনার সাজা দেওয়া হয়েছে, সেই আইসিটি, সেই বিচার প্রক্রিয়া সবই এতটাই বিতর্কিত যে ভারত এই প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। তাহলে কেন হাদি হত্যার আসামিদের ফেরত পাঠাবে না, সেই ব্যাখ্যাও কিন্তু এই নোট ভার্বালে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ভারত স্পষ্ট করে জানিয়েছে যাদের হাদি হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, ভারতে তারা পুলিশের কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে
ডক্টর ইউনূসের বেশ কয়েকজন উপদেষ্টার নাম উঠে এসেছে। এছাড়াও বাংলাদেশের আরো কিছু ভিআইপি মানুষের নাম উঠে এসেছে। ভারতের পক্ষ থেকে সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে হাদির আসামিদেরও ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এই নোট ভার্বালের পরেই কিন্তু এই শহীদুল করিম সাহেব এই সংবাদ সম্মেলনটি করেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, তারেক রহমান ভারতে যাবেন কিনা এটি নিয়ে কে কথা বলবেন? পররাষ্ট্র মন্ত্রী আছেন, পররাষ্ট্র উপদেষ্টা আছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন। এরা কথা না বলে এই কোথাকার কোন শহীদুল করিম, যিনি আগে সম্ভবত ধর্ম মন্ত্রণালয়ে ছিল এবং যাকে জামাতি মতাদর্শের বলেই লোকজন জানে, তিনি এই বাংবু মিডিয়া এবং ভারতের দু একটা মিডিয়ার সাথে কণ্ঠ মিলিয়ে আজকে এই সংবাদ সম্মেলনে যেটা বলেছেন সেটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের সত্যের প্রতিফলন নয়। আজকেও আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এখন তারেক রহমান যাবেন কিনা, ভারতের কিন্তু বিশেষ করে ৬টি ব্যাপারে উদ্বেগ রয়েছে। ডক্টর ইউনূস তার ১৭ মাসের অবৈধ শাসনকালে তিনি আঞ্চলিক এবং বৈশ্বিক এমন কিছু কৌশলগত চুক্তি করেছেন যেগুলো পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ভারতের বিরুদ্ধে যায়। তিনি ভারতের বিরুদ্ধে বলতে গেলে এক ধরনের জেহাদ ঘোষণা করেছিলেন। তার মধ্যে নির্বাচনের আগে আগে চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং চট্টগ্রামে ড্রোন উৎপাদন কেন্দ্র করা হবে, এই ধরনের একটা চুক্তি কিন্তু ইউনূস করেছিলেন। এই চুক্তিটি নিয়ে ভারত উদ্বিগ্ন, বিশেষ করে ভারতের সীমান্তের মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে এই ড্রোন উৎপাদন কারখানা, এটি ভারতের জন্য স্বস্তিকর নয়। এছাড়াও ভারত তাদের যে শিলিগুড়ি যে চিকেন নেক, তার কাছাকাছি বাংলাদেশের ভেতরে কোনো বিতর্কিত সামরিক প্রজেক্ট হোক, এটা কিন্তু ভারত চায় না। এছাড়াও আরেকটা উদ্বেগের কারণ যে পশ্চিমবঙ্গ এবং আসাম সীমান্ত এলাকায় অধিকাংশ সংসদীয় আসনে জামাতের এমপিরা জয়লাভ করেছে। এটি ভারতের জন্য একটি চিন্তার কারণ। জামাত যতগুলো আসনে জয়লাভ করেছে তার ৭০% আসনই কিন্তু এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার বরাবর, বিশেষ করে খুলনা, রংপুর এবং রাজশাহী। এছাড়া ভারত বাংলাদেশের কাছে স্থলপথে ট্রানজিট চায় যাতে তারা নেপাল এবং ভুটানে যেতে পারে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২১ থেকে ২৪শে আগস্টের মধ্যে যদি তারেক রহমান ভারত সফরে না যান তাহলে এই বছরে আর এই তারেক রহমানের সফরের জন্য ভারতের কাছে কোনো তারিখ খোলা নেই। সুতরাং এখন তারেককে সিদ্ধান্ত নিতে হবে, যদি এই বছরে তিনি ভারত সফরে যান তাহলে এই ২১ থেকে ২৪শে আগস্টের মধ্যেই তাকে যেতে হবে। এর মধ্যে ঢাকা থেকে খবর পেলাম যে আজকে বিকালে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এবং ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুকের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই বৈঠকের বিস্তারিতটা আমি এখনো পাইনি, সম্ভবত আমি পাবো রাত্রে এবং আগামীকাল আপনাদের জানাতে পারবো। কিন্তু প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকটি হয়েছিল মূলত শেখ হাসিনার ফেরার পরে বাংলাদেশে তার নিরাপত্তা নিয়ে। আপনাদের একটু জানিয়ে রাখি যে শেখ হাসিনার ফেরার পরে বাংলাদেশে তার নিরাপত্তার দায়িত্ব নেবেন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং ভারত। এই 4টি প্রভাবশালী দেশ তারা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবেন। এবং তারেক রহমান যদি ভারতে যান, তিনি ভারত থেকে আসার পরপরই শেখ হাসিনার বাংলাদেশে আসার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখন তারেক রহমান যদি না যান তাহলে কি হবে? আমি একটু ইতিহাসের কাছে যাব। ২০১৩ সালের মার্চ মাসে সেই সময়ের ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রণব মুখার্জির সাথে দেখা করবার জন্য বৈঠকের সময়, তারিখ সবকিছু ফাইনাল করা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়া সেই বৈঠকটি
ক্যান্সেল করেছিলেন। তিনি বলেছিলেন যে তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে, কারণ ওই একই দিন আবার জামাতে ইসলাম হরতাল ডেকেছিল। খালেদা জিয়া বলেছিলেন যে তিনি যখন তার বাসার থেকে প্রণব মুখার্জির সাথে দেখা করতে হোটেলে যাবেন, যাওয়ার পথে হয়তো তাকে হত্যা করা হতে পারে, এরকম একটা খোড়া যুক্তি দেখিয়ে তিনি যাননি। কিন্তু এই যে ভারতীয় রাষ্ট্রপতির সাথে দেখা করেননি স্কেডিউল ফাইনাল করেও, এটি কিন্তু ভারত ঠিক ভালোভাবে নেয়নি, এবং পরবর্তীতে দেখা গেছে যে এর মাসুল 12 বছর ধরে বিএনপিকে দিতে হয়েছে। সুতরাং তারেক রহমান যদি এবার ভারতে না যান, তাহলে তার মাসুলও হয়তো তাকে দিতে হবে। অলরেডি তারেক রহমান কিন্তু বুঝে গেছেন, জেনে গেছেন যে তার সরকার মেয়াদ কমপ্লিট করা তো দূরের কথা, আর খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন কিনা এবং মধ্যবর্তী নির্বাচন আসন্ন, এই খবরটা তিনি পেয়ে গেছেন। এখন দেখা যাক কি হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।